হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিওতে। আপনি যদি ঢাকা শহরে ব্যস্ততা থেকে একদিনের জন্য একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে চান, সঙ্গে যদি ইতিহাসের ছোঁয়া, কিছুটা প্রকৃতির প্রশান্তি আর নিরিবিলি সময় কাটানোর সুযোগ পেতে চান, তাহলে জাতীয় স্মৃতিসৌধ হতে পারে আপনার জন্য একেবারে উপযুক্ত জায়গা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা যারা জাতীয় স্মৃতিসৌধে যেতে চাচ্ছেন তারা কিভাবে যাবেন, স্মৃতিসৌধে প্রবেশের সময়সীমা, সেখানে গিয়ে কি কি দেখবেন, জাতীয় স্মৃতিসৌধের স্থাপত্য, তাৎপর্য ও ইতিহাস ইত্যাদি। সো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঢাকা থেকে স্মৃতিসৌধ যাওয়ার জন্য বিআরটিসি বাস সার্ভিস রয়েছে। এছাড়াও ঢাকার মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী থেকে বেশ কিছু বাস রয়েছে যেগুলো সরাসরি সাভার, নবীনগর গিয়ে খুব সহজেই স্মৃতিসৌধে যাওয়া যায়। এতে জনপ্রতি ভাড়া পড়বে 70 থেকে 90 টাকা। ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধে যেতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। সকালে রওনা দিয়ে বিকেলের মধ্যেই পুরোটা ঘুরে ব্যাক করা যায়, অর্থাৎ একদিনেই একরকম মানসিক বিশ্রাম নিয়ে ফিরতে পারবেন। কথা বলতে বলতে ফাইনালি আমি চলে এসেছি আমার আজকের ডেস্টিনেশন জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে। সৌধে প্রবেশের জন্য 2টি প্রধান ফটক রয়েছে। ফটকে ঝুলানো রয়েছে প্রবেশের সময়সীমা সহ বিভিন্ন নিয়ম কানুন। স্মৃতিসৌধে ঢুকতে কোনো টিকিট লাগে না। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। বিশেষ দিবস বা নিরাপত্তার কারণে কখনো কখনো ভেতরে যাওয়া বন্ধ থাকে। এছাড়া সাধারণ সময় গেলে তেমন কোনো সমস্যা হয় না। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। স্মৃতিসৌধে প্রবেশের প্রথমেই হাতের ডান দিকে রয়েছে অভ্যর্থনা কক্ষ, তার পেছনে রয়েছে উন্মুক্ত মঞ্চ এবং পার্কিং এর ব্যবস্থা। আর হাতের বাম দিকে রয়েছে 2টি হেলিপ্যাড। সোজা সামনের দিকে কিছু দূর এগুলোই চোখে পড়ে শ্বেত পাথরে লেখা, বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলোই হবে হারা। সৌধ পর্যন্ত যেতে হলে দীর্ঘ পথ হাঁটতে হয়। পথের মধ্যে রয়েছে অনেকগুলো উঁচু নিচু চত্বর। এই চত্বরগুলো পার হতে হলে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে বেশ কয়েকবার উঠানামা করতে হয়। স্বাধীনতা অর্জনের জন্য জাতিকে যে অনেক সংগ্রাম করতে হয়েছে, চড়াই উৎরাই পার হতে হয়েছে, তার প্রতীক এই দীর্ঘ হাঁটা পথ। এরপর পার হতে হয় বড় একটি কৃত্রিম জলাশয়, যা অশ্রুর প্রতীক। জলাশয় পার হওয়ার জন্য রয়েছে সেতু। এই পথের দুই পাশে রয়েছে 71-এ মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা বীর শহীদদের 10টি গণকবর, যারা পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। এই গণকবর আমাদের স্মরণ করিয়ে দেয় শহীদদের আত্মদানের ইতিহাস। সামনে সোজা হাঁটলে চোখে পড়বে একটি জলাশয়, যেখানে ফুটে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এই জলাশয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিফলন অপূর্ব দৃশ্যের অবতারণ করে। প্রতিটি চত্বর ও সিঁড়িতে লাল ইটের ব্যবহার করা হয়েছে মূল সৌধের গাম্ভীর্য ও স্বতন্ত্র রক্ষার জন্য। এই পার্থক্য এর দ্বারা লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার স্বতন্ত্র উন্মেষ নির্দেশ করা হয়েছে। জলাশয় পার হয়ে সোজা হেঁটে গেলেই আমাদের আবেগ ও গর্বের স্থান জাতীয় স্মৃতিসৌধ। 1978 সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য রাজধানী ঢাকা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর নকশা আহ্বান করা হয়। তখন 26 বছরের তরুণ স্থপতি মাইনুল স্মৃতিসৌধের নকশা জমা দেন। প্রায় 17-18 জন প্রতিযোগীর মধ্যে তিনি প্রথম হয়ে 20,000 টাকা পুরস্কার পান। আর তার করা নকশা অনুসারে 1979 সালে নির্মাণ কাজ শুরুর পর 1982 সালের শেষের দিকে এই স্মৃতিসৌধের কাজ শেষ হয়। প্রায় 34 হেক্টর বা 84 একর জমির উপর নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভটি। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে। দেয়ালগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে। সর্বমাঝের দেয়ালটির দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় অন্য দেয়াল থেকে সবচেয়ে বেশি উঁচু। স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা 150 ফুট বা 45 মিটার। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিটের তৈরি। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। এই 7টি পর্যায়ের প্রথমটি সূচিত হয় 1952 ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সংবিধান বা শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন এবং 1969 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে 1971 মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ শুধু অতীতকেই স্মরণ করায় না, এটি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। কারণ স্বাধীনতা কোনো উপহার নয়, এটি এসেছে রক্ত, ত্যাগ আর অশ্রুর বিনিময়ে। আর তাই প্রতি বছর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসে লাল সবুজের ভালোবাসা বুকে নিয়ে লাখো জনতার ঢল নামে এই স্মৃতিসৌধে। ফুলের তোড়ায় নীরব শ্রদ্ধায় মানুষ স্মরণ করে এই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। যতদিন উড়বে লাল সবুজ পতাকা, ততদিন জাতীয় স্মৃতিসৌধ থাকবে বাংলার মানুষের গর্ব, কৃতজ্ঞতা ও আত্মপরিচয়ের চিরন্তন ঠিকানা। বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধান কিংবা নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন এই দেশে আসেন, এদেশের জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে
করতে তারা জাতীয় স্মৃতিসৌধে যান এবং সফরের স্মারক স্বরূপ স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন বিভিন্ন গাছের চারা। জাতীয় স্মৃতিসৌধের চারপাশে আরো 10 হেক্টর জায়গা জুড়ে রয়েছে বৃক্ষরাজি শোভিত সবুজের বেষ্টনী, যা সবুজ শ্যামল বাংলাদেশের প্রতীক। অপূর্ব সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সবসময় সঙ্গ দেয় দর্শকদের। একদিনের ছোট ট্রিপে এমন জায়গা খুব কম আছে যেখানে ইতিহাস, প্রকৃতি আর প্রশান্তি সব একসঙ্গে পাওয়া যায়। আর যারা ঘোরাঘুরির পাশাপাশি একটু নিজেকে সময় দিতে চান তাদের জন্য তো এই জায়গাটা অসাধারণ। তাই মনটা ক্লান্ত থাকলে, চারপাশে শুধু শব্দ আর চাপ থাকলে একদিন সময় বের করুন। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, প্রিয় মানুষ বা একা যেভাবেই হোক চলে যান জাতীয় স্মৃতিসৌধে। স্মৃতিসৌধের নিরিবিলি প্রকৃতি, গর্বের ইতিহাস আর কিছুটা নীরব সময় আপনাকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ দিবে। ওয়াশরুম, বসার জায়গা, পানির ব্যবস্থা সবই আছে এখানে। যেহেতু আপনারা এখানে সারাদিন থাকবেন, অতএব আপনারা চাইলে বাসা থেকে রান্না করে খাবার নিয়ে গিয়েও খেতে পারবেন। এতে করে ছোটখাটো একটি পিকনিকও হয়ে যাবে। তবে কোনো অবস্থাতেই ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। গাছের ফুল ছেঁড়া যাবে না বা এমন কোনো কাজ করা যাবে না যাতে স্মৃতিসৌধের অসম্মান করা হয়, কেননা স্মৃতিসৌধের অসম্মান করা মানে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের অসম্মান। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এই ছিল জাতীয় স্মৃতিসৌধকে কেন্দ্র করে বিস্তারিত কিছু তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।